জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু। প্রথমেই অসীম কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করছি প্রিয় উপকূল বন্ধুকে, যার লেখনী না পেলে আমরা আজকের এই মহতী অনুষ্ঠানটির আয়োজন করার চিন্তাও মাথায় আনতে পারতাম না। প্রথমেই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, প্রাণে প্রাণে মিল করে দাও এই সুন্দর আয়োজনে আরেকটি নতুন মাত্রা যুক্ত হলো আজ থেকে। প্রিয় উপকূল বন্ধুর গানের আমরা জানি বিশাল ভান্ডার, 1100-ও বেশি গান তিনি ইতিমধ্যে রচনা করেছেন। তো সেই গানকে কেন্দ্র করে আমরা একটি আলোচনার আয়োজন করেছি, যার নামকরণ হয়েছে আমার গানের তরী কোথায় ভেসে যায়। আর এই নামটিও তার একটি গানের মধ্য থেকেই আমরা নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন, মাত্র 2টি পর্ব আগেই প্রাণে প্রাণে মিল করে দেওয়া অনুষ্ঠানে একটি প্রস্তাব আসে যে প্রিয় উপকূল বন্ধুর গান নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি কিনা। তো সকলের সর্বসম্মতিক্রমে আমরা এই আয়োজনটিতে সহায় পাই, আমরা অনুমতি পাই। সেই সাথে নামকরণেও আমরা জানি সকলের মতামতের ভিত্তিতে এই নামটিতে সবচেয়ে বেশি ভোট পড়েছিল এবং এই নামটি আমরা বেছে নেই। আমার মনে হয় গানের আলোচনার সাথে দিন দিন যত দিন যাবে আর কি, আমরা আরো বেশি সমৃদ্ধ হব। যেহেতু গানের ভান্ডারটা অনেক বড়, আমরা আজ মাত্র 10টি গান নিয়ে আলোচনা করব। এবং আমরা সবাই জানি 2023 সালের 8ই মার্চ প্রথম যে গানটি তিনি রচনা করেছিলেন, আমার মনের গভীরে আমার প্রাণের ভিতরে তোরে ভালোবাসা আমি ডুইবা মরি রে। তো আমরা যে 10টি গান আজ নির্দিষ্ট করেছি, সেই 10টি গানের মধ্যেও প্রথম গানটি তেমনই আছে। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমি একটু বলে নিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে উপস্থিত আছে শিরিনা আক্তার, আমাদের সুশীলনের শ্রদ্ধেয় পরিচালক শিরিনা আপা। এবং আমার বাম পাশে বসে আছেন প্রীতম সর্দার দাদা। তিনি ভীষণ ভালো একজন বক্তা, এবং আমার ডান পাশেও যিনি বসে আছেন তিনিও অসাধারণ একজন বক্তা। বিশেষ করে আপনারা জানেন, মনকে জাগিয়ে তোলো অনুষ্ঠানে অনেকবারই কিন্তু আমরা শিরিনা আপুর কথা শুনেছি, এবং তার যে চিন্তা, তার যে চেতনার উদয় কিন্তু আমরা বারংবার দেখেছি। এছাড়াও প্রীতম দাদার উপস্থাপনাও আপনারা সব সময় দেখেন। বিশেষ করে আমাদের সুশীলন দিবসকে কেন্দ্র করে তিনি যে প্রতিবেদনটি বা তিনি যে উপস্থাপনটি করেছিল সুশীলনকে কেন্দ্র করে, সেটি নিশ্চয়ই আপনাদের মন কেড়েছিল এবং সকলের নজর কেড়েছিল। তো এমন চমৎকার দুজন মানুষকে আজ আমাদের এই আড্ডা বলুন, এই টকশো বলুন, বা এই আলোচনার সভা বলুন, এখানে আমরা পেয়েছি। আমরা ভীষণ আনন্দিত এবং চেষ্টা করব আজকের এই অনুষ্ঠান যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা করতে চাইছি, সেই বিষয়টি যেন আপনাদের মধ্যে সম্প্রসারিত করতে পারি, সকলের মধ্যে আরও একবার চেতনার উদয় ঘটাতে পারি। প্রিয় দর্শক, আমরা বলছি প্রিয় উপকূল বন্ধু অনেক গান লিখেছেন, আর আজ যে 10টি গান নিয়ে আমরা আলোচনা করব, প্রথম 10টি গান, আবার বলছি প্রথম 10টি গান। গান নিয়ে কেন আলোচনা করব? কারণ গান জ্ঞানের সৃষ্টি করে। গানে কিছু বার্তা থাকে, কিছু মেসেজ থাকে, যে মেসেজ আমরা যারা সাধারণ দর্শক আছি, আমরা যদি উপলব্ধি করতে পারি, আমরা যদি সেই গানের কথার সাথে ভেসে চলে যেতে পারি গানের তরি বেয়ে বেয়ে, তাহলে আমাদের জীবনের উন্নতি হবে, আমাদের বোধ উদয় হবে। একটু পরিচয় ঘটিয়ে দেই গানগুলোর সাথে। প্রথমেই তিনি যে গানটি রচনা করেছিলেন সেটি ছিল প্রেম পর্যায়ের গান। আমার মনের গভীরে আমার প্রাণের ভিতরে তোরে ভালোবাসা আমি ডুইবা মরি রে, এটি একটি প্রেম পর্যায়ের গান। তার দ্বিতীয় গানটিও প্রেম পর্যায়েরই গান, আপনাদের সকলের জানা, কারণ বারংবার প্রাণে প্রাণে মিল করে দাও এই অনুষ্ঠানটিতে আমরা অনেকের কণ্ঠেই শুনেছি। তুমি লাবণ্যে ধরে রাখো সারাটা সময়, তুমি ছাড়া ভালোবাসার কুসুম ঝরে যায়। বলছিলাম তার গান নিয়ে। এবার 3 নম্বর গানটিও কিন্তু প্রেম নিয়ে। আপনারা জানেন আমাদের একটি অনুষ্ঠান হয় হৃদয় বাজাও বাঁশি, যার নামকরণও কিন্তু আমরা করেছি। তার আরও একটি গান, 8 নম্বর গান, আমার বাংলা মাগো তুমি হৃদয়ে বাজাও বাঁশি, এই গানটির সাথে মিল রেখে এটির অংশবিশেষ নিয়ে।
তো তার কিন্তু আমরা বারংবার বলেছি, এই যে আমরা 5তম পর্ব শেষে এবারে যে অনুষ্ঠানটি করব সেটি ষষ্ঠ পর্ব হবে, কারণ আমরা দেখেছি তিনি প্রেম নিয়েই বেশি গান লিখেছে। তো 10টা গানের মধ্যেও খুঁজতে গেলে আমরা দেখলাম যে প্রেম পর্যায়ের গানই বেশি। সেখানে 3 নম্বর গানটি হচ্ছে ভুল বুঝো না, তুমি ভুল বুঝো না, হৃদয়ের ব্যথা তুমি পড়ে দেখো না। 4 নম্বর গানটি একটু ভিন্ন, কারণ এখানে তিনি প্রকৃতি এবং প্রেম পর্যায়কে একদম মিলে মিশে একাকার করে ফেলেছেন। প্রেম শুধু মানুষে মানুষে নয়, প্রেম শুধু হৃদয়ে হৃদয়ে নয়, প্রেম প্রকৃতির সাথেও হতে হবে, তারই নিদর্শন বুঝি তিনি এঁকে গেছেন। তিনি লিখেছেন, ওগো বর্ষা তুমি আর কেঁদো না, তোমাকে ছুঁলে আমি হব যমুনা। 5 নম্বর গানটি একটু অন্যরকম, এটিও প্রকৃতি ও প্রেমের সংমিশ্রণ। তিনি লিখেছেন, এখানে আমার একটু মনে হয় যে শুধু প্রকৃতি ও প্রেম সেটা আমি বলবো না, এখানে আমার মনে হয়েছে একটু জীবনমুখী গানেরও ছোঁয়া এখানে রেখে তিনি গেছেন। লিখেছেন, যে মানুষ কখনো নিজের ভুল দেখে না, শুধু অন্যের ভুল দেখার থাকে যন্ত্রণা। যে মানুষ কখনো নিজের ভুল দেখে না, শুধু অন্যের ভুল দেখার থাকে যন্ত্রণা। 6 নম্বর গানটি আপনারা প্রায়শই শোনেন। এই 10টি গানের মধ্যে বা প্রথম সারির গানের মধ্যে তুলনা করলে প্রেম পর্যায়ের সবচেয়ে সেরা যে গানটি, সেটি হচ্ছে তুমি শুধু তুমি, শুধু তুমি তুমিময়, তোমার ছোঁয়ায় মনে জাগে আনন্দ বিস্ময়, তুমি শুধু তুমি, শুধু তুমি তুমিময়। এরপরেও ভাই অনেক গান লিখেছেন, প্রিয় উপকূল বন্ধু অনেকগুলো গান লিখেছেন, তবে 10টি গানের মধ্যে বা প্রথম পর্যায়ের দিকে এটি প্রেমের সেরা একটি গান। এরপর 7 নম্বর যে গানটি, আমরা সবাই জানি আমাদের প্রিয় একজন শিল্পী অনিমেষ বড়াল অন্তরের কণ্ঠে আপনারা এই গানটি শোনেন। আমার মনে হয় কিছু দর্শক নিশ্চয়ই কমেন্টে ওই গানটির নাম ইতিমধ্যে লেখা শুরু করেছেন, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমি কোন গানটির কথা বলছি। প্রিয়তমা প্রিয়তমা প্রিয়তম তুমি আমার, তুমি বুঝলে না তুমি আমার কতটা আপন, প্রিয়তমা প্রিয়তমা প্রিয়তম তুমি আমার। এই গানটির সাথে আমরা অনেক বেশি পরিচিত এবং অনেকের মনে একটু আঁচড় কেটে যায়, একটু দোলা লাগিয়ে যায়, আমরা নিশ্চয়ই জানি সেটি। এবার আসি 8 নম্বর যে গানটি, 8ম নম্বর যে গানটি, সেটি তিনি একাধারে যখন প্রকৃতি এবং প্রেমের গান লিখছিলেন তখন তার দেশমাতৃকার কথা মনে হলো। আর একটু আগে আমরা বর্ষার বা প্রকৃতির যে গানটি শুনলাম, যেখানে প্রেম এবং প্রকৃতি মিলেমিশে একাকার হলো, সেটি ছিল বর্ষার 1 নম্বর গান। আমরা জানি আমরা বর্ষার একটি পর্ব করেছিলাম হৃদয় বাজাও বাঁশিতে, কিন্তু এরপরে তিনি অনেক গান লিখেছেন বর্ষাকে কেন্দ্র করে, অনেক ঋতুকে কেন্দ্র করে, কিন্তু বর্ষা ঋতুকে নিয়ে আমরা জানি প্রিয় উপকূল বন্ধুর বর্ষা ঋতুকে কেন্দ্র করে তার একটি ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। বর্ষাকে নিয়ে তার প্রথম গানটি ছিল ওগো বর্ষা তুমি আর কেঁদো না। তিনি দেশমাতৃকার প্রতি ভালোবাসা দেখিয়ে যে প্রথম দেশাত্মবোধক গানটি রচনা করলেন, যেটি আমরা আমাদের হৃদয় ভূমির গানে, যে গানটির মাধ্যমে শুভ উদ্বোধন আমরা করেছিলাম, আমরা প্রচার করেছিলাম, আমার বাংলা মাগো তুমি হৃদয়ে বাজাও বাঁশি। এই গানটির আরেকটি চমৎকার কথা হচ্ছে, আমরা প্রায়শই যখন কোনো অনুষ্ঠানে গান করি বা যে কোনো অনুষ্ঠানের সমাপ্তি যখন আসে, তখন প্রিয় উপকূল বন্ধু এই গানটি গাইবার মাধ্যমেই কিন্তু অনুষ্ঠানের সমাপ্তি করেন, এবং আমরা সকল সহকর্মীরা প্রিয় উপকূল বন্ধুর সাথে দাঁড়িয়ে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই গানটির মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এই গানটিকে একটি শ্রদ্ধা আমরা কিন্তু অর্পণ করি, শ্রদ্ধাঞ্জলি আমরা অর্পণ করি। আমার বাংলা মাগো তুমি হৃদয়ে বাজাও বাঁশি, আমি তোমাকে আমার প্রাণের চেয়েও ভালোবাসি। এরপর যে 9 নম্বর গানটি, আমরা জানি প্রিয় উপকূল বন্ধুর একটি গানের নতুন মাত্রা আছে, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা সঙ্গীত। আমরা প্রেম পর্যায়ের গান অনেক দেখেছি, অনেক শুনেছি, আমরা অনেক ধরনের গানই কিন্তু শুনি, কিন্তু আকাঙ্ক্ষা সঙ্গীত নামে আপনি কোনো লেখকের, কোনো রচয়িতার, কোনো গীতিকারের
এখনো পর্যন্ত কিন্তু পাবেন না যে গানগুলোকে আমরা আকাঙ্ক্ষা সঙ্গীত হিসেবে আখ্যায়িত করতে পারি। তো প্রিয় উপকূল বন্ধু যে প্রথম আকাঙ্ক্ষা সঙ্গীতটি রচনা করেন সেটি হচ্ছে, পাথর করে দাও হে আমার ভালোবাসারে, যেন দু চোখ দিয়ে ঝরতে না পারে কোনো আশা যে। পাথর করে দাও হে আমার ভালোবাসারে, এটি ছিল তার প্রথম আকাঙ্ক্ষা সঙ্গীত। এবং সর্বশেষ যে গানটি, 10তম যে গান, আজকের আলোচনার যে 10তম গান, সেটি হচ্ছে প্রকৃতি এবং প্রেম পর্যায়ের গান। আমি আগেই বলেছি তার প্রথম বর্ষার গানটি ছিল ওগো বর্ষা তুমি আর কেঁদো না, আর দ্বিতীয় যে বর্ষার গানটি সেটি হচ্ছে বৃষ্টির ঝরে পড়া ছন্দে মন মোদের হলো উতলা। বৃষ্টির ঝরে পড়া ছন্দে মন মোদের হলো উতলা, করিডোরে বৃষ্টি ভেজা চোখে আমার হাত পড়ে গেল, আমার হাত এসে গেল তোমার হাতের উপর। আমরা নিশ্চয়ই পর্যায়ক্রমে এই গানগুলোর ব্যাখ্যা শুনবো, জানবো, বুঝতে পারবো। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমরা একটুখানি আপনাদের সাথে 10টি গানের পরিচিতি ঘটিয়ে নিলাম। এ পর্বে আমরা সরাসরি চলে যাব আলোচনাতে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত আছেন দুজন আলোচক, আগেই বলেছি, শিরিনা আক্তার উপপরিচালক এবং সেই সাথে আছে প্রীতম সর্দার, তিনি মনিটরিংয়ের দায়িত্ব পালন করছেন এসবিসি প্রকল্পতে। এবার আমরা সরাসরি যেতে চাই আলোচনাতে। আমি প্রথমেই বিনীত অনুরোধ করব শিরিনা আপুকে 1 নম্বর যে গানটি, প্রথম যে গানটি, সেই গানটি আমরা একটু পাঠ করে শুনতে চাই যে গানের মধ্যে কি বলেছে, তারপরে আমরা চলে যাব আলোচনাতে। শিরিনা আপু। রিমাকে অনেক ধন্যবাদ। জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু। আমাকে গানটি পাঠ করতে বলেছে, তো তার আগে আমি আসলে বলতে চাই, আজকের এই দিনটাতে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার গানের তরি কোথায় ভেসে যায়, এই কথাটা শুনলেই বোঝা যায় যে আসলে এই কথার মধ্য দিয়ে আমরা কি বার্তা দিতে চলেছি। তো এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমি অংশগ্রহণ করতে পেরে সত্যিই আনন্দিত এবং একই সাথে আমাদের প্রিয় উপকূল বন্ধুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই দিনে প্রথম পর্বে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমি আশা করব যারা আমরা অনলাইনে আছি তারা সবাই আমরা একত্রে থাকব এবং সবাই অংশগ্রহণ করব, শুনব এবং পরবর্তীতে যেন আমরা আরো প্রস্তুতি নিতে পারি, নিশ্চয়ই তার জন্য একটা পরিকল্পনা আমরা তৈরি করতে পারবো। আমরা যদি দেখি যে আমাদের প্রিয় উপকূল বন্ধু আমাদের জন্য প্রথম যে গানটি লিখেছে, তার লিখনীতে প্রথম যে গানটি এসেছে সেই কথাগুলো এরকমই, আমার মনের গভীরে, আমার প্রাণের ভিতরে, তোরে ভালোবাসা আমি ডুইবা মরি রে। এই জগতের জাতাকলে ভেবেছিলাম হায়, তোর কাছে আছে বুঝি সুখের আশ্রয়। সে ভুল আমার ভেঙে গেছে তোরই যন্ত্রণায় রে, তোরই যন্ত্রণায়। বুকের মধ্যে উথাল পাথাল করে আমার নদী, ভেবেছিলাম সেই নৌকাতে তুই পাল তুলে দিবি। আনন্দেতে ভেসে যাব, শান্তিতে দিন কাটাবো, শুধু তোর শনে রে, শুধু তোর শনে। প্রকৃতির নিয়মে তা হলো না, সব কিছুতেই ভিন্নতা দেখিস রে, ভিন্নতা দেখিস। এটা হচ্ছে আমাদের উপকূল বন্ধুর কাছ থেকে তার লিখনীতে প্রথম পেয়েছি আমরা এই গানটি। সেই গানটি আমরা আসলে এখন পাঠ করে আপনাদেরকে শোনালাম। এটা শোনানোর কারণ হচ্ছে যে যেহেতু আমরা আলোচনা করব, কোন গানটির উপরে ভিত্তি করে আমরা আলোচনা করব, শুধু সেই গানটি আমরা একটু সকলকে মনে করিয়ে দিতে চাই। তো আমাদের প্রিয় উপকূল বন্ধু আমাদেরকে গান উপহার দিয়েছেন এবং এই প্রথম গান আসলে যে অডিয়েন্সে উপকূল বন্ধু নিজেই বসে থাকেন এবং সেই অডিয়েন্সে বসে তার গান উনি কি মনে করে লিখেছেন, কি চিন্তা করেছেন, এই গানের মধ্যে দিয়ে উনি আমাদেরকে শুধু সুশীলন পরিবারের সদস্য নয়, সারা বিশ্বের মানুষকে কি বার্তা দিতে চেয়েছেন সেটা বলাটা আসলে খুব কঠিন। তারপরেও আমার মনে হয়েছে যে যদি আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে যদি নিজেদেরকে না নিয়ে যাই তার গানের কাছাকাছি, তাহলে হয়তো আমাদের এই গানগুলো সম্পর্কে জানা হবে না, বোঝা হবে না
এবং অন্যের কাছে আমরা এই গানটাকে নিয়ে যেতে পারবো না, এই গানটি বিস্তৃতি লাভ করবে না। তাই আসলে নিজেকে একটু এই 10টি গানের মধ্যে একটু ডুবানোর চেষ্টা করেছি, যে আসলে এই বার্তা আমি কি নিতে পেরেছি, আমি কতটুকু বুঝতে পেরেছি। আমি যদি বলি যে যে গানটি আমি পাঠ করলাম, প্রথম গানটি, সেই গানটি আসলে আমার কাছে এমন মনে হয়েছে যে রচয়িতা তার এই গানের মধ্যে একটি দুঃখ ভারাক্রান্ত প্রেমের গান, যেখানে গীতিকার অর্থাৎ আমাদের প্রিয় উপকূল বন্ধু এখানে গীতিকার, এই গানটির মধ্যে একজন প্রেমিক বা প্রেমিকার, সে প্রেমিকও হতে পারে প্রেমিকাও হতে পারে, তার মনের গভীরে হৃদয়ের ভিতরে থাকা গভীর অনুভূতিগুলো ব্যক্ত করেছে। তিনি তার লিখনীতে এই গানের মধ্যে আমার কাছে মনে হয়েছে এটি একটি ব্যর্থ প্রেমের কাহিনী, এখানে একটা মানসিক যন্ত্রণা প্রকাশ পেয়েছে এবং সমস্ত আশা ও স্বপ্নের প্রতি ভিন্নতা দেখায়, এরকম কিছু গভীর দুঃখ ও হতাশার জন্ম দিয়েছে। আমার আসলে গানটি পড়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটার মূল থিম হলো প্রেমের ব্যর্থতা বা তার ফলস্বরূপ মানসিক যে যন্ত্রণা, সেটার একটা বহির প্রকাশ এই গানটার ভিতরে ফুটে উঠেছে। তিনি মনে করেছেন, মানে একজন প্রেমিক বা প্রেমিকা মনে করছে এই গানটা থেকে যে তার প্রিয় মানুষ তাকে সুখ এনে দিবে, কিন্তু বাস্তবে তার আশা ভেঙে গিয়েছে, ভেঙে দিয়েছে, হয়তো প্রেমিক ভেঙে দিয়েছে অথবা প্রেমিকা ভেঙে দিয়েছে। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা অসীম একটা প্রেম অনুভব করে এই গানটার ভিতরে, এটা একটা খুব অনুভব করার মতো একটা গান আমার কাছে মনে হয়েছে। কিন্তু তার যে প্রিয়জনের কথা এখানে বলা হচ্ছে, সে এখানে নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলেছে, যেমন অনুভব করছে একই সাথে মনে হচ্ছে যে প্রিয়জন তার অস্তিত্বটা হারিয়ে ফেলেছে। কেন হারিয়ে ফেলেছে যদি বলি, গানের লিখনীতে একটা জায়গায় আছে ডুইবা মরি, অর্থাৎ সে ডুবে মরেছে। এই যে ডুইবা মরি কথাটা, এতে বোঝা যায় যে আসলে সে কতটা ডুবে মারা গেছে, তার এই যে অবস্থাটা। এবং এখানে এসে সে পরে আবার বলছে কি যে প্রকৃতির নিয়মের কারণে তারা একে অপরের সাথে থাকতে পারছে না। তার মানে এই যে মানসিক যন্ত্রণা যে দূরত্বটা, এটাকে আবার পরবর্তীতে ব্যাখ্যা করছে যে এই ব্যর্থতাটা হয়তো প্রকৃতির নিয়মেই হয়েছে, এই প্রকৃতির নিয়মই তাকে হয়তো থাকতে দিচ্ছে না। এই যে চমৎকার চিন্তা, এই যে তার লিখনীতে তিনি ফুটিয়ে তুলেছেন, এবং এইটা বলতে গিয়ে তার ভিতরের যে অস্থিরতা বা তার যন্ত্রণা জমে উঠেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা আসলে এই গানটা এরকম কিছু বার্তা আসলে বহন করে। কারণ গানের মধ্যে আমরা দেখেছি তার লাইন আছে যে এই জগতের যাতা কলে ভেবেছিলাম হাই, তোর কাছে আছে বুঝি সুখের আশ্রয়। তার মানে এই যে কথাটা, এই যে ভালোবাসার প্রতি প্রেমের প্রতি যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু এই কথাটার মধ্যে ফুটে উঠেছেন তার, এবং একটা প্রত্যাশাও কিন্তু করেছেন। যদিও সেই প্রত্যাশাটা একটা সময় মিথ্যা হয়ে গিয়েছে, কিন্তু গানের ভিতরে কিন্তু তার একটা প্রত্যাশা আছে, যে সে বলছে যে তোর কাছে আছে বুঝি সুখের আশ্রয়। তো এই যে সুখ পাওয়ার যে আকুতিটা তার গানের ভিতরে, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা অসাধারণ। আপু, আমি একটুখানি এই এই হ্যাঁ, জায়গাটাতে আমি জি জি, একটু অ্যাড করতে চাই। হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে লাইনটা, এই জগতের যাতাকলে ভেবেছিলাম হায়, তোর কাছে আছে বুঝি সুখের আশ্রয়। এই যে একটা শব্দ, জগতের যাতাকল, এক আমরা ছোটবেলায় যাতা বইতে পড়েছি, আমার নিজের চোখে দেখার সৌভাগ্য কিন্তু হয়নি আপু। তো এই যে যাতাকল মানে কি একটা পেষণ, হ্যাঁ? একদম জগৎ সংসারটা হচ্ছে কি, জগৎ সংসারটা হচ্ছে যে জগতে দুঃখ থাকবে, বেদনা থাকবে, কষ্ট থাকবে, কিন্তু তার মধ্য থেকেই আমাকে চলতে হবে, আমাকে শিখতে হবে, জানতে হবে, জীবনটা অতিবাহিত করতে হবে। কিন্তু এই যে জগতের যাতা কলে আমি পিষে যাচ্ছি, তোর কাছে আছে বুঝি সুখের আশ্রয়। তো এই জাতাকল থেকে নিজেকে এড়াতে, এই দুঃখ ভুলে যেতে আমি তোর কাছে ঠাঁই পেতে চাই, আশ্রয় পেতে চাই, একদম তাই না? সেই ভুল আমার ভেঙে গেল তোরই তোরই যন্ত্রণায়। কিন্তু আমি যে যন্ত্রণা এড়াতে তোমার কাছে আসলাম, তোমার দ্বার দ্বার প্রান্তে আমি আসলাম, যাতাকল জাতাকল, হ্যাঁ, যে সেই জাতাকল একদম থেকে বের হতে চাইলাম আমি কার কাছে, আমার প্রিয় মানুষটার কাছে। প্রিয় মানুষের কিন্তু কাছে। এখানে এসে দেখলাম আমি যেটা ভেবেছি সেটা ভুল,
এখানে এসে আমি আর অতিরিক্ত যন্ত্রণা ভোগ করছি। যন্ত্রণা ভোগ করছি, লিখনিতে এটাই ফুটে ফুটে উঠেছে উঠেছে, আমার কাছে, হ্যাঁ আমার কাছেও তাই মনে চমৎকার হয়েছে। রিমা, চমৎকার বলেছেন আপু আসলে। একটু মাইক্রোফোনটা একটু কাছে নিয়েছি। রিমা আসলে ইতিমধ্যে খুব চমৎকার বলেছেন। এবং এই যে শব্দটা যেটা চমৎকার একটা শব্দ আছে যে প্রকৃতির নিয়মে তা হলো না, কিন্তু উনি আবার কিন্তু নিজে নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। এই যে না পাওয়ার যে ব্যথাটা, এই যে না নতুন করে যে সে যন্ত্রণা থেকে মুক্তি পেতে গিয়ে যন্ত্রণা কিনলো, এটা এবার নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে প্রকৃতির নিয়মে তা হলো না। এই যে চমৎকার একটা ভাবনা এবং এই চমৎকার একটা বার্তা আমাদের জন্য এই গানের মধ্যে থেকে বয়ে এনেছে, যে যেটা আমরাও আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা এটাকে চর্চা করতে পারি, যে আমরা সব সময় না পাওয়াটাকে ধরে না রেখে ওইটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, সেটাও কিন্তু এই লাইন থেকে আমার কাছে মনে হয়েছে যে গীতিকা তার এই জায়গাটা তুলে ধরেছেন একদম। চমৎকার ভাবে। আপু আমরা একটু কি প্রীতম দাদার কাছে অবশ্যই যাব? অবশ্যই, আমাদের সাথে প্রীতম যেহেতু দাদা প্রীতম যদি আছে। একটু এই গান সম্পর্কে আপনি কি মনে করছেন, আপনি কি ভাবছেন, আপনাকে কি মেসেজ গীতিকার আপনাকে দিচ্ছে, একটু যদি শেয়ার করেন। ওকে, ধন্যবাদ রিমা আপু। জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু। আমরা প্রাণে প্রাণে মিল করে দাও অনুষ্ঠানে আসলে অনেক আয়োজনই আমাদের থাকে। সেখানে আমরা সবসময় বলে থাকি যে আমরা গান গাওয়ার সুযোগ পাই আমাদের নিজেদের প্রতিভাকে বিকশিত করার জন্য। আমরা সেখানে মনকে জাগিয়ে তোলার মতো একটি পর্বতে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাই। এবং পরবর্তীতে আজকে থেকে যে নতুন একটি সংযোজন হয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রিয় উপকূল বন্ধু যে গানগুলো রচনা করেছেন সেই গানগুলোর উপরে যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের উপরে ভিত্তি করে যে অনুষ্ঠান আমার গানের তৈরি কোথায় ভেসে যায়, সেই অনুষ্ঠানে প্রথম পর্বে আজকে এখানে আমার সহ সহজ সহযোদ্ধা হিসেবে উপস্থিত রয়েছেন প্রিয় সেনা আপু, এবং উপস্থাপনায় রয়েছেন রিমা আপু, এবং অন্যান্য কলাকৌশলে যারা আমাদেরকে বিভিন্ন যন্ত্র দিয়ে সহযোগিতা করছেন তাদেরকেও আসলে ধন্যবাদ না জানিয়ে পারছি না। তো আসলে প্রথমেই আপু গানটি পাঠ করেছেন এবং এই কারণে আমি পাঠ করছি না, আমি গানটির যে আলোচনা রয়েছে সেই আলোচনাটুকু আমি করার চেষ্টা করছি। নিঃসন্দেহে এই যে গানটি উপকূল বন্ধু লিখে সূচনা করেছেন, এই গানটি বাংলা আধুনিক গানের ধারার একটি গভীর আবেগময় প্রেমের চিত্রকে তুলে ধরেছে। এই গানটি রচনার সময়কাল আগেই আপু বলেছেন যে 8ই মার্চ 2023 তারিখে, এবং এটি আবার দ্বিতীয়বারও লেখা হয়েছে 12ই মার্চ 2023 তারিখে। স্থান প্রধান কার্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান সুশীলন, খুলনাতে। এই গানটির বিবেচনায় আমরা আসলে বুঝতে পারি যে এটি ব্যক্তিগত অনুভব থেকে উচ্ছরিত একটি সৃজন। এটি প্রেম পর্যায়ের প্রথম গান এবং গান নম্বর 1 হিসেবে চিহ্নিত, এবং এটির গীতিকার প্রিয় উপকূল বন্ধু, যেটি এই গানের মধ্য দিয়ে তিনি তার গান লেখার সূচনা করেছেন। এই গানটির মূল উপজীব্য হচ্ছে এক গভীর প্রেম ও সেই প্রেমে ব্যর্থতার এক যন্ত্রণাময় অভিজ্ঞতা। আমার মনের গভীরে, আমার প্রাণের ভিতরে, এই যে পঙ্ক্তিটি রয়েছে এখানে বারবার ফিরে আসে প্রেমের অন্তর্নিহিত গভীরতা ও অনুভবের জোরালো এক বহিঃপ্রকাশ এই গানের পুনরাবৃত্ত হিসেবে ব্যবহৃত হয়েছে, যা শ্রোতার মনে আবেগের এক বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আমরা যদি গানটির প্রথম স্তবক থেকে আসলে আলোচনা করা শুরু করি, সেখানে প্রেমিক ভালোবাসাতে ডুইবা মরিরে শব্দবন্ধ দিয়ে ব্যাখ্যা করেছেন। এটি যে একটি রূপক শব্দ নয়, বরং এটি একটি আত্মনিবেদনের ভাষ্য। প্রেমিক এখানে কি মনে করছেন? তিনি মনে করছেন যে তিনি প্রেমে এতটাই নিমজ্জিত হয়েছেন যে তিনি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলছেন। হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় স্তবকে যদি যাই, সেখানে গীতিকার একটি দান্দিক বাস্তবতার পরিচয় কিন্তু দিচ্ছেন। এই যে একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে জাতাকলে, এখানে আমার যেটা মনে হয়েছে যে সমাজ ও বাস্তবতার যে একটা নিষ্ঠুর প্রবাহ, এটিকে কিন্তু এখানে চিহ্নিত করা হচ্ছে। এখানে প্রেমিক মনে করছিলেন যে প্রিয়জনের কাছে তার সুখের আশ্রয়টা রয়েছে, কিন্তু পরবর্তী যেই পঙ্ক্তিটির গীতিকার লিখেছেন সেখানে তিনি আবার কোন বিষয়টাকে ইঙ্গিত করছে দেখুন। তিনি বলছেন যে সেই আশ্রয় ভেঙে যাওয়া প্রেমিকার যন্ত্রণার কথা বলে এক তীব্র মানসিক বেদনাকে প্রতিভাত করছেন। মানে আপনারা আগে যেটা বলছিলেন সেটাই কিন্তু এই গানটি এখানে শুধু একপাক্ষিক প্রেমের নয়, বরং প্রতিক্রিয়াশীল প্রেমের আঘাত, এবং এই যে আঘাতের ব্যথা এখানে একটি সার্বজনীন চিত্র হয়ে ধরা দিচ্ছে। তো তৃতীয় স্তবকে চলে যাই, সেখানে নদী ও নৌকার প্রতীকের মাধ্যমে প্রেমের গতিশীলতা ও স্বপ্নের কথা তুলে ধরা হচ্ছে। প্রেমিক মনে করছেন যে তার মনের মধ্যে এক উথাল পাথাল নদী বয়ে চলেছে, যেখানে প্রিয়জন পাল তুলে দেবে এইরকম একটা আশায় তিনি রয়েছেন, কিন্তু প্রকৃতির যে নিয়ম সেই নিয়মে কিন্তু তার বাস্তবায়িত হচ্ছে না।
এখানে প্রকৃতির উল্লেখ করে প্রেমের নিয়তিগত ব্যর্থতার দিকে ইঙ্গিত করা হচ্ছে। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে তুই সবকিছুতেই ভিন্নতা দেখিস রে, এই যে লাইনটি, এটি প্রেমিক ও প্রেমিকার দৃষ্টিভঙ্গির একটা ভিন্নতাকে তুলে ধরছে, যা সম্পর্ক ভাঙনের একটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। এখানে এই যে মতানৈক্যটা রয়েছে এটিকে কিন্তু প্রেমের পরিণতির বদলে একটা যন্ত্রণাতে রূপান্তরিত করছে। এখন যদি গানটি নিয়ে আমি আসলে সার্বিকভাবে আমার দৃষ্টিতে আমি বলি, ভাষাগতভাবে সহজ, গ্রামীণ শব্দ চয়ন দিয়ে আসলে রচিত হয়েছে, কিন্তু এটির মধ্যে কিন্তু একটি গভীর সাহিত্যিকতা রয়েছে। যেমন ডুইবা মরি, জাতাকল, উথাল পাথাল এসব শব্দ একদিকে যেমন আবেগপ্রবণ, অন্যদিকে এক ধরনের লোকজ ব্যঞ্জনাও বহন করে। গীতিকবির আবেগ, অভিজ্ঞতা ও বেদনাকে তিনি সাবলীল ও স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। সবশেষে সার্বিকভাবে এই গানটি শুধু প্রেমের একটি গান নয়, এটি একটি প্রত্যাখ্যান, ব্যর্থতা ও আশা নিরাশার মাঝে দোলায়মান এক প্রেমিকের আত্মকথন। গানের প্রতিটি স্তবকে প্রেমিকের হৃদয়ের জার্নির এক একটি অধ্যায় রয়েছে। প্রেমের এই একান্ত, একপাক্ষিক এবং তীব্র অনুভব শ্রোতার মনে গভীর রেখাপাত করে। এটি বাংলা গানের ভাণ্ডারে নিশ্চয়ই একটি সংবেদনশীল সংযোজন। খুবই সুন্দর। আমরা প্রীতম দাদার আলোচনা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি স্বপ্না দিদি হাত তুলেছে। আমরা অল্প একটু শুনবো, অল্প সময় পাবেন। স্বপ্না মৌলিক দিদি কিছু যদি বলতে চান, আপনার হাতটি উঁচু করা দেখছি, প্লিজ বলেন। 1 মিনিট সময় পাবেন আর কি। জি, অনেক ধন্যবাদ। আমার গানের তরি কোথায় ভেসে যায়, আজকের এই চমৎকার আয়োজন সত্যি অনেক সুন্দর লাগছে। আমার কথা শোনা যাচ্ছে? জি দিদি শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে আমার কাছে যেটা মনে হয়েছে, 1 নাম্বার গানের আলোচনায় অনেক সুন্দর আলোচনা হলো, কিন্তু আমার কাছে একটু ওই যে গানের সুরেই বলতে হয় ভিন্নতা দেখিস, আমার কাছে সেরকম মনে হয়েছে যে আমার মনের চিন্তা, রচয়িতার যে মনের চিন্তা, সেই মনের চিন্তার সাথে তার যে প্রেম হয়েছিল, যে হয়তো আমাদের প্রকৃতির নিয়মে আমার বয়স বাড়ার সাথে সাথে আমার কিন্তু চিন্তা ভাবনার পরিবর্তন আসে। তো আমি দেখা গেছে যে ছোটবেলায় বা ইয়াং বয়সে যেটা ভেবেছি, মধ্য বয়সে যেটা ভেবেছি, কিন্তু এখনকার ভাবনা চিন্তা আমার প্রকাশের সাথে সেটার কিন্তু একটু কম মিলই থাকে। অনেক সময় প্রকৃতি এখানে জাতাকলের মতো আমাদেরকে ঘোরায়। তো সেই বিষয়টাই আমার বেশি মনে হয়েছে গানটার মধ্যে। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দিদি। এটাই কিন্তু কারণ হচ্ছে, একজন গীতিকার যখন একটি গান রচনা করে, তিনি তার একটি চিন্তা ভাবনার সাথে সংমিশ্রণ ঘটিয়ে তিনি একটি গান রচনা করে, কিন্তু শ্রোতারা সেই গানকে, সেই মেসেজটা সে তার জীবনে কিভাবে উপলব্ধি করছে, তার চেতনাকে সে কিভাবে জাগাচ্ছে, এটি কিন্তু শ্রোতার নিজের উপর নির্ভর করে যে আমি এটাকে কিভাবে নিচ্ছি। এক একটি গান এক একজনের কাছে এক এক রকম লাগবে। আপনারা দেখবেন খেয়াল করে, কোনো একটি গান প্রথম অবস্থাতে সবসময় সবার ভালো লাগে, বিষয়টি কিন্তু তা না। কিন্তু আপনার এমন পরিবেশ তৈরি হলো যে, যে গানটি এক সময় আপনার ভালো লাগছিল না, ওই গানটি আপনি দিনে 10 বার বা অনেকবারই শুনছেন। এটি কিন্তু শ্রোতাদের সাথে প্রায়শই ঘটে থাকে। আমরা ছিলাম গানের আলোচনায়, আলোচক যারা আছেন আমি তাদেরকে একটু বলবো, আমরা যেভাবে তৈরি করে নিয়ে এসেছি আমাদের চিন্তা ভাবনাগুলো, সময়ের দিকেও একটু খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু মাত্র 1 নম্বর গানটিতেই আছি। আর প্রথম আলোচনা যেহেতু, দর্শক সহ উপকূল বন্ধুকেও বলবো আমাদেরকে একটু মার্জনা করতে। আমরা একটু শিরিনাপুর কাছে আরেকবার একটু যাব, উনি বোধহয় এই গানটির শেষ অংশ একটু কিছুটা বাকি থেকে গেছে। একেবারেই এই গানটি নিয়ে আলোচনার একেবারেই শেষ পর্বে চলে আসছি। তবে এই গানের ভিতরের একটি লাইন আমি না বললেই নয় আসলে। যদিও আমাদের প্রীতম বলে গিয়েছে যে বুকের মধ্যে উথাল পাথাল করে আমার নদী, ভেবেছিলাম সেই নৌকাতে তুই পাল তুলে দিবি। কি চমৎকার! তো এই আকুতি যখন প্রিয়জনের কাছে, এবং সেই আকুতি যখন তার মনের আশা পূরণ না করে, তখন আমার মনে হয়েছে যে লিখনিটা হচ্ছে এরকম যেন সে বিক্ষিপ্ত নদী হয়ে উঠেছে। এটা আমার কাছে আসলে মনে হয়েছে, আমি জানি না, আমার জানাটা ভুলও হতে পারে। তো আমার মনে হয়েছে যে যেন এই লাইনটার ভিতরতে প্রকাশ পেয়েছে যে উনি বিক্ষিপ্ত একটা নদী হয়ে উঠেছে তার লিখনিটা। তো এটা আমার কাছে একটু মনে হয়েছে। আর সর্বশেষ বলবো যে এই গানটি আসলে অত্যন্ত গভীর এবং আবেগপূর্ণ গান, যা সমাজের যে কোনো প্রেমিক প্রেমিকার কাছে আবেগের এক গভীর অনুভূতি তৈরি করে দিতে পারে। আমার কাছে মনে হচ্ছে এরকমই। হয়তো অন্য
অন্যজন আরো অন্যভাবেও ভাবতে পারে। তো আমি এখন চলে যেতে চাই রিমার কাছে। রিমা প্লিজ। জি, আমি প্রীতম দাদা এবং শিরিন আপুকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের প্রথম গান। আমি একটু সারসংক্ষেপে এই গানটি সম্পর্কে একদম ছোট্ট একটি লাইনে বলবো, প্রীতম দাদার সাথে এবং শিরিন আপুর সাথে একটু একমত পোষণ করে। সেটি হচ্ছে যে ভালোবাসা আর বেদনা বা যন্ত্রণার এক দোদুল্যমান অবস্থাই হচ্ছে এই গানটি আমার কাছে মনে হয়েছে। আর আমরা জানি প্রকৃতির কিছু অমোঘ নিয়ম থাকে, আমরা সেই নিয়মের বাইরে অনেকবার যেতে চাইলেও যাইতে পারি না, আর কি যেতে পারি না খুব সহজে। তো সেইগুলো থেকে পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া একটি শেষ আশ্রয়স্থল কিন্তু আমার কাছের মানুষ, আমার প্রিয়জন, আমার ভালোবাসার মানুষ, যার কাছে সেটা ছেলে মেয়ে যেই হোক, হতে পারে আমার ভীষণ ভালো একজন বন্ধু। তো সেরকম কিছু আশ্রয়স্থল কিন্তু প্রত্যেকেরই থাকে। তো সেই জায়গা থেকে যখন যে আশাটি নিয়ে, যে ভরসাটি নিয়ে, যে প্রত্যাশা নিয়ে তার কাছে যাওয়া যায় বলে আমরা মনে করি, অনেক সময় আমরা কিন্তু গিয়ে বিমুখ হয়ে আসি এবং অধিকতর যন্ত্রণায় লিপ্ত হয়ে যাই। আমার কাছে জাস্ট এই বিষয়টি মনে হয়েছে। আমরা প্রথম গানটির একটু আলোচনা শুনলাম। আমরা সময় থাকলে নিশ্চয়ই দর্শক শ্রোতা যারা এখানে উপস্থিত আছেন তাদের কথাও শুনবো প্রায়শই, এবং মাঝে মাঝে একটু কমেন্টগুলো দেখবো। আপনারা চমৎকার চমৎকার কমেন্ট আমাদের লিখে জানাচ্ছেন। এবার 2 নম্বর যে প্রেমের গানটি আছে, দ্বিতীয় যে গানটি, সেটিও কিন্তু প্রেম পর্যায়ের গান। দ্বিতীয় গানটি আমরা একটুখানি রিডিংটি পড়ে নেব, এবারে আমি পড়ছি। গানটি হচ্ছে, তুমি লাবণ্যে ধরে রাখো সারাটা সময়, তুমি ছাড়া ভালোবাসার কুসুম ঝরে যায়। ভালো করে শুনতে হবে, ভালোবাসার কুসুম ঝরে যায়। আমার মন উতলা হয়, আমার ভারী কষ্ট হয়। মাঝে মাঝে প্রশ্ন করে কেমন আমার মন, অকারণে কাদায় মরে সে কেন আপন। হৃদয় মাঝে যতনে ধরে রাখি স্বপনে, তোমার ছোঁয়ায় ভরে থাক সারাক্ষণ। বেদনা নামের সুখ পাখিটা কেবল পিছু ধরে, ছাড়তে চাই ছাড়াতে চাই তবু নাহি ছাড়ে। এমন যন্ত্রণা যে জীবন বাঁচানো দায়, কি করি উপায় বলো, কি করি উপায়। তুমি লাবণ্যে ধরে রাখো সারাটা সময়, তুমি ছাড়া ভালোবাসার কুসুম ঝরে যায়। আপনারা শুনলেন এই গানটির পাঠ। এবারে প্রথম আলোচনায় যেতে চাই প্রীতম দাদার কাছে। আমরা সময়ের দিকে খেয়াল রেখে নিশ্চয়ই আমাদের কি মনে হয় এই গানটি সম্পর্কে, গানটি শুনলে আমাদের কেমন চেতনার উদয় হয় আমরা জেনে নেব প্রীতম দাদার কাছ থেকে। থ্যাংক ইউ আপা। এই যে দ্বিতীয় গানটি, সেটিও আসলে একটি খুব গভীর আবেগ দিয়ে তিনি লিখেছেন প্রিয় উপকূল বন্ধু। এই গানে একজন প্রেমিক তার প্রিয়জনকে কেন্দ্র করে আবর্তিত প্রেমের গভীর একটি অনুভব তিনি করেছেন। আবেগ, যন্ত্রণা এবং আত্মিক টানাপোড়েনের এক অনন্য প্রকাশ উপকূল বন্ধু আসলে এই গানটিতে ঘটিয়েছেন। এই গানে বলা হচ্ছে যে তুমি লাবণ্যে ধরে রাখো সারাটা সময়। এই যে লাইনটি, এই লাইনটির মধ্য দিয়ে গানটির মূল আবেদন কিন্তু প্রকাশ পাচ্ছে। এটি কেবল একটি প্রেমিকের আকুতি নয়, বরং প্রেম নামক অনুভবের এক গভীর কাব্যিক বেদনাঘন একটি চিত্র। প্রথম স্তবক থেকে যদি আমরা আলোচনা করি, সেখানে দেখা যাচ্ছে যে প্রেমিকাকে প্রেমিক আহ্বান করছেন তাকে যেন লাবণ্যে ধরে রাখা হয় সারাটা সময়। এখানে লাবণ্য শব্দটি কিন্তু বাহ্যিক কোনো সৌন্দর্য নয়, বরং প্রিয়জনের উপস্থিতি সেই উজ্জ্বলতা ও প্রশান্তিকে নির্দেশ করে, যা প্রেমিকের জীবনের সৌন্দর্য রক্ষা করে। প্রেমিকার অনুপস্থিতিতে ভালোবাসার কুসুম ঝরে যায়। এই লাইনটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে যে প্রেমিকের ভালোবাসা একবারেই কিন্তু নশ্বর হয়ে পড়ে, অবলীলায় নষ্ট হয়ে যায়, কারণ প্রেরণার কেন্দ্র এখান থেকেই হারিয়ে যায়। আবার দ্বিতীয় স্তবক থেকে কি বলা হচ্ছে যে এটি একটি আত্মদর্শন বা আত্মসংলাপের সূচনা থেকেই শুরু হচ্ছে। মাঝে মাঝে প্রশ্ন করে কেমন আমার মন। এই লাইনটির মধ্যে রয়েছে গভীর একটি মানবিক প্রশ্ন, যা প্রত্যেক প্রেমিকের ভেতরে কখনো না কখনো জেগে ওঠে। অকারণে কাদায় মরে সেই কেন আপন। এখানে আপন শব্দটি একটি দ্ব্যর্থবোধক। একদিকে প্রেমিক বুঝতে পারছেন না যে কেন একটি আত্মার মতো আপন মানুষ তাকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে আবার নিজের মনকে আপন বলে তার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। হৃদয়ের এই দ্বন্দ্ব আসলে বাস্তব এবং বিশ্বাসযোগ্য। আচ্ছা, আমরা একটু শিরিনাপুর কাছে যেতে চাই। আমরা প্রথম স্তবকের পরে দ্বিতীয়টিও শুনলাম, মানে প্রথম অন্তরাটি শুনলাম। আমরা একটু যদি
দ্বিতীয় অন্তরাটায় যাই আর কি, যে বেদনা নামের সুখ পাখিটি কেবল পিছু ধরে, এইখান থেকে যদি একটু আপনার চিন্তাটা শুনে আসি। যদি আমরা আসলে দেখি যে তৃতীয় অন্তরায় যে কথাটা লিখেছেন, যেটি অলরেডি রিমা বলেছেন, যে বেদনা নামে সুখ পাখি, এই যে বেদনা নামে সুখ পাখি, আমার কাছে মনে হয়েছে যে এটাতে বোঝানো হয়েছে যে প্রেমটা প্রেমে যতটা সুখদায়ক ততটা বেদনায়ও হতে পারে। প্রেমে সুখটা যতটুকু ঠিক সমপরিমাণ বেদনাটাও হতে পারে। এই জন্য কথাটা এভাবে আসছে যে বেদনা নামের সুখ পাখি, এটা আমার মনে হয়েছে। আসলে এই গানের মধ্য দিয়ে যে প্রেমের যন্ত্রণা, এমন এক অবিচ্ছেদ্য বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে, যা আসলে ত্যাগ করা যায় না, ছিঁড়ে ফেলা যায় না, শুধু বয়ে বেড়াতে হয়। কারণ প্রেমের সাথে একবার জড়িয়ে গেলে সেটাকে ত্যাগ করাও যায় না, এটাকে ছিঁড়ে ফেলাও যায় না, এটা শুধুমাত্র বয়ে বেড়াতে হয়। তো এই যে বয়ে বেড়ানোটা, এই পুরো গানের মধ্যে আমাদের রূপকার যে কথাটা বারে বারে বলেছেন, যে তুমি লাবণ্যে ধরে রাখো সারাটা সময়, এই গানটি আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটা আত্মনিবেদিত নিদারুণ মনোকষ্ট এবং আকাঙ্ক্ষার প্রকাশ করে। তো এই যে ভালোবাসার মানুষ ছাড়া জীবনকে বৃথা বলে মনে করে, এটা এই গানের মধ্যে একটা যেন বহিঃপ্রকাশ রয়েছে, এবং যে বহিঃপ্রকাশটা তার প্রিয়জন যেন সবসময় তার পাশে থাকে, এরকম একটা জায়গা থেকে তার একটা বহিঃপ্রকাশ এসেছে। এবং সেই চাওয়ার মাঝে কিন্তু অভিমান আছে, অবহেলা আছে, আমার কাছে মনে হচ্ছে যন্ত্রণা যেন একটা দীর্ঘ পর্দাও সেখানে আছে। সেখানে হৃদয় অনেকগুলো প্রশ্ন আছে যার কোনো উত্তর পায় না। আমার কাছে গানটিতে আসলে ঠিক এরকম মনে হয়েছে। এবং আমি যদি বলি যে আসলে এটা ভীষণ একটা ভালোবাসার গভীরতা এই গানের মধ্যে প্রকাশ পায়, একই সাথে মানসিক টানাপোড়েনের কথাও এই গীতিকার এখানে তুলে ধরেছেন, এবং ভালোবাসা হারিয়ে ফেলার যে মানে বেদনা, তার একটা অনন্য ভাবে প্রকাশ করেছে। এটা আসলে এই প্রকাশটা আমি নিজেও আসলে যেভাবে বুঝছি সেভাবে হয়তো শব্দগতভাবে বলতে পারছি না, কিন্তু আমার মনে হয়েছে বিষয়টা একটা অনন্য, এই প্রকাশটা তার কাছে এরকম। আমি কি আরেকটু সময় পাবো রিমা? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। মানে আমার দিক থেকে আমি ক্লোজ জি করেছি জি তাহলে। জি। আমি যদি বলি এই গানটিকে এরকম, যদি একটু ছোট্ট একটা গল্পের মতো আর কি, সেটা হচ্ছে যদি বলি যে এই গানটি থেকে আমি একটা ছোট্ট গল্পের মতো করে বলি, যে গানটা শুনে আমার মনে হচ্ছে লাবণ্যের দিনগুলি। যেহেতু সারা গানের ভিতরে রচয়িতা লিখে গেছেন লাবণ্য, লাবণ্য শব্দটি, এই জন্য আমি বলতে চেয়েছি যে এটা লাবণ্যের দিনগুলি। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমার একটি কাল্পনিক একটা চরিত্র, একটা প্রেমিকের নাম যদি বলি, ধরেন আমার একটা খুব ভালো লাগা একটা নাম আরিয়ান, এটা আমার ভীষণ ভালো লাগে একটা নাম, যে তার জীবনে একজন লাবণ্য ছিল। সেই লাবণ্য তার কাছে ছিল এরকম যে একটা নরম রোদ, সে তার প্রতিটি মুহূর্তে সৌন্দর্য আর প্রশান্তি এনে দিত। লাবণ্য তার কাছে একটা নরম রোদ, সে তার জীবনে প্রতিনিয়ত প্রশান্তি আর সৌন্দর্য এনে দিত। তার সাথে বসে সে বিকেলে আকাশ দেখতো, চুপচাপ তার হাতে হাত রাখতো এবং ভাবতো এই মেয়েটাই তার সারা জীবনের আশ্রয়। আমার কাছে জিনিসটা এমন মনে হয়েছে। কিন্তু দেখা গেল সময় বদলায়, ভালোবাসার মাঝে একটা সময় এসে গেছে অবহেলা, অনিশ্চয়তা আর না বলা কিছু অভিমান। লাবণ্য হঠাৎ একদিন চুপচাপ চলে যায়, কেন কারণ জানিয়ে যায় না। আরিয়ান তখন শুধু গান গেয়ে যায়, তুমি লাবণ্যে ধরে রাখো সারাটা সময়। এটা হচ্ছে আরিয়ানের বিষয়। সে বোঝে না লাবণ্য কেন কাঁদিয়ে গেল, কেন এত ভালোবাসার মধ্যেও বিচ্ছেদ হলো, তবুও তার প্রতিটি দিন লাবণ্যের সৌন্দর্যের স্মরণেই কেটে যায়। সে বলে তাকে ভুলে যাওয়া যায় না, কারণ সে শুধু মানুষ নয়, এক অনুভব। এটা আমার গান থেকে মনে হয়েছে। বাহ, দারুণ দারুণ। আমরা সেই ফাঁকে একটু শিরিনাপুর গানের সুরও শুনে নিলাম। আমি একটু যদি ছোট করে বলি, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন যে তুমি লাবণ্যে ধরে রাখো সারাটা সময়, তুমি ছাড়া ভালোবাসার কুসুম ঝরে যায়। এই যে ভালোবাসার কুসুম,
কুসুমের অনেকগুলো মানে আছে না, আমরা বাংলাতে কুসুম অনেক ক্ষেত্রে ব্যবহার করি। তো দেখবেন যে ফুলের আরেকটি নামও কিন্তু কুসুম। এখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যিনি রচয়িতা, যিনি গীতিকার, তিনি ভালোবাসার কুসুম মানে ভালোবাসার ফুল, ভালোবাসার যে কুড়িটা তিনি ফোটাচ্ছিলেন, সেই ফুলটি কিন্তু ঝরে গেল, সেই কুসুমটি ঝরে গেল, সেই কুসুমটি আর থাকলো না, সেই ফুলটি আর থাকলো না। আরেকটি বিষয় আছে দেখেন, এখানে বলছে যে ছাড়তে চাই, ছাড়াতে চাই, তবু নাই ছাড়ে। বেদনা নামের সুখ পাখিটা বা সুখ পাখিটি কেবল পিছু ধরে, ছাড়তে চাই, ছাড়াতে চাই, তবু নাহি ছাড়ে। মানে ওই যে বললাম আগের গানেও কিন্তু তিনি বারবার বলেছেন যে মানুষের জীবন, তো মানুষের জীবনে বেদনা থাকবে। হ্যাঁ, এই সুখ পাখিটা আমাদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবে, ছোবো ছোবো ভাব করবে, বেদনা কিন্তু থেকেই যাবে। কিন্তু ওই যে ভালোবাসা নামের বা বেদনা নামের যে সুখ পাখি, আমরা বলছি সুখ পাখি, দেখেন গীতিকার বলছে সুখ পাখি, কিন্তু আগেই নাম দিয়েছে বেদনা। বেদনা নামের সুখ পাখিটি কেবল পিছু ধরে, ছাড়তে চাই, ছাড়াতে চাই। আমি ছাড়তে চাই ওই সুখ পাখি, ওই বেদনা নামের সুখ পাখি আমি রাখতে চাই না আমার কাছে, আমি ছাড়িয়ে ফেলতে চাই। মানে ছাড়তে তো আমি চাই, আমাকে যে তারপরেও আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে সেটা আমি ছাড়াতে চাই, জোর করে হলেও ছাড়াতে চাই, কিন্তু সেই বেদনা নামের সুখ পাখি আমার পেছন, আমার পিছু ছাড়েই না। এমন যন্ত্রণা যে জীবন বাঁচানোর দায়। এই যে আষ্টে পৃষ্ঠে বেদনা নামের সুখ পাখিটি আমাকে মুড়িয়ে ধরলো বা আঁকড়ে রাখলো, আমি এমন যন্ত্রণা ভোগ করছি যে আমার জীবনটাই এখন বাঁচানো একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে কিভাবে আমি বাঁচাবো, তাই না? মানে উপকূল বন্ধুর গানের মধ্যে এই যে শব্দগুলো আমি প্রায়শই আমাদের হৃদয় বাজাও বাঁশিতে বলে থাকি যে সচরাচর কিন্তু আপনারা এরকম শব্দ দেখতে পাবেন না। আমরা অনেকক্ষণ ধরে দেখছি যে মনিরুজ্জামান ভাই হ্যান্ড রেজ করেছেন। জি প্লিজ ভাই। ধন্যবাদ সঞ্চালক মহোদয় আপনাকে এবং উপস্থিত, চমৎকারভাবে শুনছিলাম। আসলে আমরা যদি দেখি যে লাবণ্য, আসলে লাবণ্য যদি আমি সাধারণত অর্থ দেখি তাহলে হচ্ছে সুন্দরী, মায়াবী, রূপচারিণী, তারপর হচ্ছে মনোহরী, হ্যাঁ, এবং 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 বিষয়টা হচ্ছে কি, এইটা লাবণ্যের কথা। কিন্তু এখানে এখানে গানের মধ্যে খুব চমৎকার যে ব্যাখ্যাটা আসলে আমার কাছে মনে হয়েছে, যে ব্যাখ্যাটা খুবই চমৎকার, সেটি হচ্ছে কি, উনি যে আসলে ভালোবাসার কুসুম বলেছেন, তাহলে কুসুমটা কোথায় থাকে? একটা ডিমের কুসুম যদি বলতে চাই, তাহলে কুসুমটা কোথায় থাকে? তার অন্তরের ভিতরের অংশটুকু, যেটা হচ্ছে আমার সব। তাহলে উনি বলছেন আমি লাবণ্য, মানে আমি যখন সারাদিনের স্নিগ্ধতা, আমার চারিপাশের স্নিগ্ধতা, তুমি তুমি সারাক্ষণ আমার চারিপাশে স্নিগ্ধতায় থাকো, আমার আমার স্বপ্নে থাকো, আমার জাগরণে থাকো, আমার অনুভবে থাকো, আমি যাই করি তুমি আমার সাথে। এই সাথে থাকার যে যে সুন্দরতম রূপ, এইটা হচ্ছে তুমি আমার সবসময় ধরে রাখা মানুষের লাবণ্য। লাবণ্যে রাখো, তুমি আমাকে সবসময় ধরে রাখো। বলা হচ্ছে যে তুমি তো আমার ভেতরের সেই কুসুমের মতো, আমার ভালোবাসার কুসুম তুমি, ভালোবাসার মূল উপযোগ্য বিষয় হচ্ছে তুমি। এবং 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 কি হয়, তুমি যখন বোঝো না, তখন আমার মনটা উতলা হয়, তখন আমি আমি হচ্ছে কি, আমার ভারী কষ্ট হয়। এবং তুমি তুমি তো আমাকে সারাক্ষণ থাকো, কি হয় আমি জানি যে আমার নিজের কাছে প্রশ্ন করে আমার আমি কেমন, আমার মনটা আসলে আমি আমার কেমন মন, সে আমাকে অকারণে কাঁদাচ্ছে, তারপরও আমি কেন তাকে ছাড়তে পারছি না, আমাকে আমার ছাড়া সম্ভব না। এবং আমি কি করি, কি আমি স্বপনে, আমি যতন করে, আমি জানি আমার হৃদয় মাঝে আমি যতন করে তাকে কুসুমের মতো আটকে রেখেছি। এবং আমি জানি যে আমার প্রতিদিনকার বেদনা, আমার সুখ পাখিটা আমার সবসময় আমার কি করে, আমার পিছনে থাকবে এবং থাকে। বেদনা প্রতিনিয়ত আমার মাঝে থাকবে এবং থাকে। এবং বেদনা নামটাকে আমি বলেছি এটা আমার সুখ পাখি, উনি ওনার গানে বলেছেন এটা আমার সুখ পাখি, ওনার বাস্তবতা। এটা আমি বেদনা নিয়ে চলবো, কিন্তু আমি আমার আমার প্রেমের জায়গা, আমি তাকে বারবার বোঝাতে চাই যে আমি, হ্যাঁ, আমার মন বলে, মুখ বলে ছেড়ে দিই, কিন্তু অন্তর বলে না না। আমি ছাড়াতে চাই, কিন্তু অন্তর বলে না না। কুসুম তো ছাড়া যায় না, কুসুমটা তো ফেলে দেওয়া যায় না। কুসুমটা থাকলে তো আমি, আমার আমার ভালোবাসা মৃত, আমি যাকে ভালোবাসি
যে আমার সারাদিনের লাবণ্যের মতো আমার চারিপাশ থেকে ঘুরে বেড়ায়, আমার আমার স্নিগ্ধতায়, আমার ভরসায়, আমার উদ্দীপনায়, আমার চেতনায়, আমার মননশীলতায়, তাহলে সেই জায়গাটাকে আমি 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 ছাড়াতে পারি না। এবং এইটা না ছাড়তে পারার যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা যে আমার জীবন বাঁচানো, মাঝে মাঝে যে আমার জীবন বাঁচানো দেয়, এই যন্ত্রণাটা আমার ছাড়ছে না, এটা আমার জীবন বাঁচানো দায় হয়ে যাচ্ছে। তারপরও আমি তাকে ভালোবাসি, ওই ডিমের কুসুমের মতো, ভালোবাসার কুসুমের মতো আমার অস্তনে, অন্তরের মধ্যে তার স্থান। এই জন্য এই গানটার মূল বিষয়টা হচ্ছে, ব্যাখ্যার জায়গাটা হচ্ছে এই জায়গাটা ধারণ করা হয়েছে। ওভার টু রিমা, প্লিজ। অসংখ্য ধন্যবাদ ভাই, আমরা দারুণভাবে ব্যাখ্যা শুনলাম। আরেকটু বিষয় আমি একটু যোগ করব আর কি, ভাই চমৎকারভাবে বললেন। দেখেন একটি একটি লাইনে আছে যে তোমার ছোঁয়ায় ভরে থাক সারাক্ষণ। আমরা জানি যে স্পর্শের সুখ নিয়ে আমাদের প্রিয় উপকূল বন্ধু কিন্তু প্রায়শই বলে থাকে। তো এত কিছুর পরে, এই যে এত বেদনা, এত যন্ত্রণা, এত অবহেলা, এত কিছুর পরেও কিন্তু সে কোথায় সুখ পেতে চায়, কোথায় সে সারাক্ষণ কিসে মগ্ন থাকতে চায়? ছোঁয়ায়, স্পর্শতে। হ্যাঁ, এই বিষয়টিও কিন্তু তিনি দারুণভাবে তার এই গানটিতে ফুটিয়ে তুলেছেন। আমরা চলে যেতে চাই প্রীতম দাদার কাছে। প্রীতম দাদা যদি 3 নম্বর গানটি একটু আমাদেরকে পাঠ করে শোনান, এরপরে আমরা যাব গানের বিশদ আলোচনায়। ওকে। এই যে 3 নম্বর গানটি, এটি 14 মার্চ উপকূল বন্ধু লিখেছিলেন সুশীলনের প্রধান কার্যালয় খুলনাতে। এটি প্রেম পর্যায়ের 3 নম্বর গান। ভুল বোঝো না তুমি, ভুল বোঝো না, হৃদয়ের ব্যথা তুমি পড়ে দেখো না, সেখানেই খুঁজে পাবে মোর ঠিকানা, তুমি চলে যেও না প্রিয়, ফেলে যেও না। ভুল বুঝো না তুমি, ভুল বুঝো না, হৃদয়ের ব্যথা তুমি পড়ে দেখো না। বিশ্বাস মানুষের অমূল্য সম্পদ, ঠকে গেলেও শেষে তুমি জিতে যাবাই। বিশ্বাস মানুষের অমূল্য সম্পদ, ঠকে গেলেও শেষে তুমি জিতে যাবাই। কষ্টের নদীতে তুমি ডুবে যেও না, তাহলে জীবন হবে শুধু যন্ত্রণা। ভুল বুঝো না তুমি, ভুল বুঝো না, হৃদয়ের ব্যথা তুমি পড়ে দেখো না। ভুল বুঝো না তুমি, ভুল বুঝো না, এই জটিল সংসারে আমি তোমার সবথেকে আপন, অসংখ্য স্মৃতিতে ভরা মোদের জীবন। এই জটিল সংসারে আমি তোমার সবথেকে আপন, অসংখ্য স্মৃতিতে ভরা মোদের জীবন। এত ভালোবাসা তুমি ফেলে দিও না, সন্দেহ করে সব শেষ করো না। এত ভালোবাসা তুমি ফেলে দিও না, সন্দেহ করে সব শেষ করো না। সারা জীবন তার মূল্য দিতে পারবা না। ভুল বুঝো না তুমি, ভুল বুঝো না, হৃদয়ের ব্যথা তুমি পড়ে দেখো না, সেখানেই খুঁজে পাবে মোর ঠিকানা। তুমি চলে যেও না প্রিয়, ফেলে যেও না, ভুল বুঝো না তুমি, ভুল বুঝো না। অসংখ্য ধন্যবাদ। আমরা এই চমৎকার গানটির একটু পাঠ করে নিলাম। এবার প্রথমেই যেতে চাই একটু শিরিনাপুর কাছে, যে এই যে একটা অভিমানের পালা চলছে, ভুল বুঝো না, ভুল বুঝো না, দেখা যাক কতদূর গেল আপনার চিন্তাতে ভুল বুঝো না তুমি, ভুল বুঝো না। ধন্যবাদ রিমা। যদি এই গানটিকে আসলে এভাবে চিন্তা করি, যে আমি একটু এভাবে বলতে চাই যে এই গানটির মধ্যে মূল একটা বার্তা আছে, সেটা হচ্ছে বিশ্বাসের কথা। সেই বিশ্বাসের কথা, গানের কথা বলার আগে আমি আমার বোঝাটাকে আমি এভাবে বলতে চাই। ভুল বুঝাবুঝির ছায়া নেমে আসে, স্মৃতির গায়ে জমে অভিমান, তবু হৃদয় চাই একটুকু বোঝা হোক, ভালোবাসা হারাক না তার প্রাণ। বিশ্বাস তো জল নয় যে গলে যায় সন্দেহের আগুনে, তুমি যদি পড়ে দেখো হৃদয়ের ব্যথা, দেখবে ভালোবাসা ওখানেও জেগে আছে গুনে গুনে। ফিরে এসো শুধু একটিবার, যেখানে শুরু হয়েছিল গল্পের দাগ। ভালোবাসা আজ দাঁড়িয়ে আছে ভরসার নিঃশব্দ প্রতিকায়। আমার কাছে মনে হচ্ছে যে এই গানটিতে আসলে গীতিকার ঠিক এমনভাবে একজন প্রেমিক বা প্রেমিকার আকতীয় এবং আত্মসমর্পণের প্রকাশ পেয়েছে তার এই গানের মধ্যে দিয়ে। প্রিয়জন সন্দেহ বা ভুল বুঝাবুঝির কারণে মানে সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হতে পারে, এই জিনিসটা এখান থেকে খুব ভালোভাবে আমার কাছে মনে হয়েছে ফুটে উঠেছে। এবং এখানে প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্য যে বিশ্বাস, স্মৃতি, ভালোবাসা, ভরসা, এই কথাগুলোও কিন্তু এই গানের মধ্য থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে এগুলা অনেক বেশি গুরুত্ব পেয়েছে এই গানটির মধ্যে দিয়ে। এবং এই গানটির আসলে মূল বার্তা যে এরকম যে যেন ভুল বুঝাবুঝি যেন সম্পর্কটাকে নষ্ট না করে।
যে একটা ভুল বোঝাবুঝি যেন চমৎকার একটা সম্পর্কে নষ্ট না করে ফেলে। সন্দেহ যদি আসলে ঢুকে পড়ে সেটা আর আসলে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এটা আসলে সবকিছুকেই শেষ করে দেয়। সন্দেহ বা ভুল বোঝাবুঝি এমনই একটা জিনিস, আমার কাছে মনে হচ্ছে এই গানটির মধ্যে দিয়ে এমনই একটা বার্তা আমাদের প্রিয় উৎপুল বন্ধু আমাদেরকে দিতে চেয়েছেন। এবং উনি বিশ্বাসের যে গুরুত্ব, সেই গুরুত্বটা দিয়ে কিন্তু গানের চমৎকার একটি লাইনও লিখেছেন যে বিশ্বাস মানুষের অমূল্য সম্পদ। এই যে অসাধারণ একটা লাইন, এই লাইনটি আসলে একটা অন্যতম একটা মূল বার্তা পুরো গানের মধ্যে, যে এই লাইনটি যে বিশ্বাস মানুষের অমূল্য সম্পদ। এই যে গীতিকার যেটা বোঝাতে চায় যে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মানে বিশ্বাস আসলে অপরিহার্য। এই বার্তাটা উনি ওনার এই লেখনী থেকে আমাদেরকে উপহার দিয়েছেন, যে আসলে বিশ্বাস মানুষের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কতটা অপরিহার্য। এবং তার আরেকটা গানে মানে গভীর আকুতি নিয়ে, আবেগ এবং আকুতি নিয়ে তিনি যে কথা লিখেছেন যে হৃদয়ের ব্যথা তুমি পড়ে দেখো না। এই যে হৃদয়ের ব্যথা তুমি পড়ে দেখো না, এই যে একজন প্রেমিক বা প্রেমিকার যে আর্তনাদ, তার গানের মধ্যে যে আর্তনাদটা, এই আর্তনাদটা আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে হয়তো নিজেকে সে পুড়িয়ে সে একজন বিশ্বাসী মানুষ হিসাবে তার প্রিয়জনের কাছে সে ধরা দিতে পারে, এমনটি আমার কাছে আসলে মনে হয়েছে। আমি জানি না রিমা আপনার কাছে কি মনে হয়েছে বা প্রীতমের কাছে কি মনে হয়েছে, আমার কাছে এমনটি মনে হয়েছে। এবং মাঝে মাঝে মনে হয় যদি এরকম সুযোগ পেতাম, যে সম্পর্কগুলো অবিশ্বাসের কারণে ঝরে গিয়েছে সেগুলোকে হয়তো আবার ফেরত আনা যেত। মাঝে মাঝে ফিলিংসটা এমন মনে হয়, আমার এই ফিলিংস অন্য কারোর হয় কিনা আমি জানি না, কিন্তু আমার এখন এসে এরকমটি মনে হয় যে আমাদের প্রিয় উপকূল বন্ধু তার লেখনীতে যে শব্দগুলো ব্যবহার করেছে এবং সেই শব্দগুলো ব্যক্তিগতভাবে আমাকে যে আন্দোলিত করে বা আমাকে যে ভাবতে সহযোগিতা করছে, এই জায়গাটা আমি আসলে একটু এই সুযোগ পেয়ে আর কি বলার চেষ্টা করলাম। এবং বারে বারেই কিন্তু কি করছে এই গানের যে আবেগ, যে সহজ যে বিষয়টা অনুভূতি, এই বিষয়গুলোকে আমরা আসলে এই গান থেকে আসলে আমরা বাদ দিতে পারছি না। এই অনুভূতিটা আমাদেরকে বারে বারে হাতছানি দিচ্ছে। আমার কাছে পুরো গান থেকে এমনটি আসলে মনে হয়েছে। রিমা, এখন আপনার কাছে কেমন মনে হয়েছে যদি আপনি হ্যাঁ, একটু আমি বলেন আর কি। আমি তো নিশ্চয়ই শেয়ার করব। তার আগে একটু এই যে যে আপনি যেটাকে তৃতীয় মনে করেন আর কি, যেটা আমাদের গানের প্রত্যেকটি গানের একটি স্থায়ী থাকে, এরপরে প্রথম অন্তরা থাকে, অনেক গানগুলোতে থাকে হচ্ছে সঞ্চারী, আবার কোনো গানে থাকে না। এরপরে গিয়ে আবার একটা দ্বিতীয় যে প্যারাটা সেটাকে দ্বিতীয় অন্তরা বলে। স্থায়ী, প্রথম অন্তরা, কখনো কখনো সঞ্চারী। লেখক যদি মনে করে, রচয়িতা যদি মনে করে, সে প্রয়োজন বোধে দুটো লাইন সঞ্চারী হিসেবে একটু সুর আলাদা সে করতেই পারে। আবার মানে দ্বিতীয় অন্তরাটা আবার প্রথম অন্তরাটার মতোই হয়। কিন্তু গতানুগতিক লেখার বাইরে গিয়েই আমাদের প্রিয় উপকূল বন্ধু। তারপরে আমরা আসি দ্বিতীয় অন্তরা হিসেবে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে এই জটিল সংসারে আমি তোমার সব থেকে আপন, অসংখ্য স্মৃতিতে ভরা মোদের জীবন। এই যে লাইন থেকে যে গানটি, সেখান থেকে প্রীতম দাদার কি মনে হয়, এই লাইনগুলো থেকে আপনার কাছে কি তথ্য প্রদান করে লেখক? আচ্ছা, আসলে বিষয় হচ্ছে যে এই লাইনটি আলোচনার আগে আমি জাস্ট অল্প একটু 1 মিনিট একটু অন্য প্রসঙ্গে একটু বলে নেব। সেটা হচ্ছে যে এই গানগুলো নিয়ে আমরা যখন আসলে বিশ্লেষণ করার জন্য আমরা উপস্থাপনা তৈরি করছিলাম, সেই সময় আমাদের কাছে মনে হচ্ছিল যে এই গানগুলোর বিশ্লেষণ না করলে হয়তো আসলে এই গানগুলোর বাস্তব প্রতিচ্ছবি পাওয়া যেত না। সেরকম একটি লাইন নিয়ে কিন্তু প্রিয় আপা একটু আগে আলোচনা করছিলেন যে বিশ্বাস মানুষের অমূল্য সম্পদ। আসলে দেখুন, এই জায়গাটিতে গানটি একটি নির্দিষ্ট একটি আঙ্গিকে লেখা হয়েছে ঠিক, কিন্তু এখানে কত বড় বাস্তব একটি কথা এখানে তুলে ধরা হয়েছে যে বিশ্বাস মানুষের অমূল্য সম্পদ। অর্থাৎ কত বড় বাস্তবতা এখানে আসলে যে গীতিকার উপকূল বন্ধু তিনি আসলে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো আসলে গানটির যে স্তবক নিয়ে আমাকে বলতে বলা হয়েছে, সেখানে রয়েছে যে এই জটিল সংসারে আমি তোমার সব থেকে আপন। এখানে আমার আসলে যে বিষয়টি মনে হয় যে এই বক্তব্য প্রেমিকের নিজেকে প্রতিষ্ঠিত করার একটা বিশেষ চেষ্টা। এখানে তিনি সংসার নামক একটি বিশৃঙ্খল পরিমণ্ডলের ভিতরে প্রেমিকাকে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। হ্যাঁ, এখানে ব্যবহৃত
যে পরবর্তী লাইন, এত ভালোবাসা তুমি ফেলে দিও না, সন্দেহ করে সব শেষ করো না। এই আকুতিটি প্রেমিকের যে অসহায়তা এবং যে ভয় সেটিকেই কিন্তু চিত্রায়ন করে। এখানে সন্দেহ এক ধরনের ভয়ঙ্কর অস্ত্র, যা অমূল্য ভালোবাসাকেও মুহূর্তের ভিতরে নিঃশেষ করে দিতে পারে। আবার প্রেমিক এই আশঙ্কা থেকেই এক ধরনের প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন প্রতিনিয়ত। এ কারণেই বলা হয়েছে যে এত ভালোবাসা তুমি ফেলে দিও না, সন্দেহ করে সব শেষ করো না। এবার আমরা শেষ লাইনটিতে আসলে একটু যাওয়ার চেষ্টা করি। সেখানে প্রেমিক দৃঢ়ভাবে বলার চেষ্টা করছেন যে সারা জীবন তার মূল্য দিতে পারবা না। এটি তিনি কিন্তু প্রেমিকাকে আসলে হুঁশিয়ারি দিচ্ছেন না, বরং প্রেমের একটি স্থায়ী মূল্যবোধের কথাকে এখানে তুলে ধরতে চেষ্টা করছেন। এবং তিনি বলার চেষ্টা করছেন যে এই প্রেম হারালে তার ক্ষতিপূরণ কখনোই কোনোভাবেই পাওয়া যাবে না। এবং আমাকে আরেকটু সময় দেন, সেটা হচ্ছে যে আপাও আলোচনা করেছেন কয়েকটি লাইন, আমিও করলাম কয়েকটি লাইন। তো সব মিলিয়ে আমার কাছে আসলে এই গানটির সারসংক্ষেপ যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই গানটি আসলে প্রেম, ভুল বোঝাবুঝি, সন্দেহ ও সম্পর্ক রক্ষার আন্তরিক আহ্বানকে কেন্দ্র করেই উপকূল বন্ধু লিখেছেন। এবং গানের ভাষাটি আসলে অত্যন্ত সহজ কিন্তু আবেগঘন, আবার অর্থবহও বটে। এবং এটি প্রেমিক প্রেমিকার আসলে একটি সংকটপূর্ণ যে মুহূর্ত, সেই মুহূর্তের দ্বন্দ্ব নিরসনের জন্য উপকূল বন্ধু লিখেছেন বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি একটু বলতে চাই যে দেখেন, এই যে এখানে একটা বাক্য তিনি ব্যবহার করেছেন, ব্যথা পড়ে দেখতে বলেছেন। আমরা কিন্তু বলি যে কথাটা হৃদয়ের কথা, হৃদয়ের ব্যথা অনুভব করো বলা যায় না, কিন্তু হৃদয়ের ব্যথাকে পড়তে বলা হয়েছে। তো এই যে শব্দের, যেহেতু শব্দ নিয়েই তিনি খেলা করেন বেশি, এবং প্রিয় উপকূল বন্ধুর গান হচ্ছে কথা প্রধান গান। একদম আমরা সবসময় দেখেছি একে হচ্ছে কথা প্রধান গান, এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে কথাকে বাস্তবতার সাথে মেশানো এবং সত্য করে তোলা। এই যে সত্য করে তোলা, যখনই আমরা প্রেমের বিষয় বলি, আমি আবারও বন্ধুত্বের ওইখানেই যাব, সেটা ভুল বোঝাবুঝি যে কারোর সাথেই ঘটতে পারে, এটা আমার কর্মজীবনে ঘটতে পারে, আমার কলিগের সাথে ঘটতে পারে। আমি ভাবছি আমার কলিগ আমার ভীষণ আপন, ভীষণ কাছের, ভীষণ বন্ধুসুলভ আচরণ তার, সেখানেও ভুল বোঝাবুঝি থাকতে পারে। যেখানেই সন্দেহ, যেখানেই ভুল বোঝাবুঝি, যেখানেই প্রেম বা যেখানেই আত্মার মিলন আছে, ভুল বোঝাবুঝির জন্ম দেয়, সেখানেই হচ্ছে কিন্তু আমরা এই কথাগুলোর ব্যবহার করতেই পারি। এবং আপনি দেখবেন যে সকল বয়সের, এটি একটি উপদেশও বটে। একদম একদম একদম। সেখানে আবার বলা হচ্ছে যে সন্দেহ করে তুমি সব শেষ করে দিও না। হ্যাঁ, যে এই যে তোমার সাথে আমার যে একটি সুন্দর সম্পর্ক, সুন্দর একটি মুহূর্ত, এই যে এখানে একটি শেষের দিকে লাইন আছে যে প্রথম অন্তরে একটি লাইন আছে যে বিশ্বাস মানুষের অমূল্য সম্পদ, ঠকে গেলেও শেষে তুমি জিতে যাবাই। এই যে সন্দেহ করে, এই যে বিশ্বাসটা তোমার সাথে আমার প্রথম সম্পর্কের মুহূর্তে বা প্রথম সময়ে যে সুন্দর একটি আবেদন ছিল, সুন্দর একটি সম্পর্ক ছিল, একমাত্র বিশ্বাসটা থাকছে না, বা এই যে সন্দেহটা ঢুকে যাচ্ছে বলেই তুমি যদি একটু আমার উপরে ভরসা রাখো, একটু বিশ্বাসটা রাখো, তুমি যদি মনে করো যে এখন তুমি ঠকে যাচ্ছ, পরে কিন্তু তুমি জিতবা। হ্যাঁ, আবার এখানে বলা হচ্ছে কি যে এই জটিল সংসারে আমি তোমার সব থেকে আপন, অসংখ্য স্মৃতিতে ভরা মোদের জীবন। একটি সম্পর্ক, সেটি যে কোনো সম্পর্কেই দেখবেন গড়তে কিন্তু অনেক সময় লাগে, অনেক আবেদন, অনেক ভালোবাসা, অনেক বিনিময়, অনেক শ্রদ্ধা, অনেকগুলো বিষয় কিন্তু একে অপরের সাথে লিপ্ত থাকে। তো অনেক এইগুলো গড়তে গড়তে কিন্তু অনেক বড় একটি স্মৃতিরও পাহাড় জমে, সবকিছু ভেঙে যায় ভীষণ এক মুহূর্তে। এই যে গড়তে এতটা সময় আমরা লাগলাম, একটুখানি সন্দেহ ঢুকে কিন্তু টোটাল বিষয়টাই শেষ নষ্ট করে দিল। বিশ্বাসটা টিকে রাখার জন্য কিন্তু গানের মধ্যে চমৎকার করে একদম এই যে অসংখ্য স্মৃতিতে ভরা নদীতে তুমি ডুবে যেও না, তাহলে জীবনে শুধু যন্ত্রণায় পাবে। এই যে বিষয়টা হচ্ছে যে উপকূল বন্ধু সমস্যাটাকেও তুলে ধরেছেন এবং সমস্যার সমাধানও কিন্তু তার মধ্যে দিয়ে চলে এসেছে। একদমই। তো যাই হোক, সারা জীবন তার মূল্য দিতে পারবে না, এই যে একটি সুন্দর উপদেশ বলি বা একটি নীতি বাক্য বলি তিনি কিন্তু ব্যবহার করেছেন, যে আমরা যদি এই সামান্যতে ভেঙে পড়ি বা আমাদের সম্পর্কগুলোকে মুহূর্তে মুহূর্তে নষ্ট করি,
এইটার খেসারত আমরা জানি যে একটি সম্পর্ক গড়তে যতক্ষণ লাগে ভাঙতে খুব অল্প সময় লাগে। তো আমরা কেউই চাই না এই সম্পর্ক ভাঙার ব্যথা আমরা আজীবন বয়ে নিয়ে বেড়াই। তো সেই উপদেশ, সেই নীতিবাক্য কিন্তু এখানে তিনি চমৎকার করে ব্যাখ্যা করেছেন। আমি আর সামনে এগোবো না, আমাদের প্রিয় উপকূল বন্ধু আমাদেরকে আরেকটি সুযোগ দিয়েছেন। তিনি চমৎকারভাবে বলেছেন যে আমরা এই জুটি আমরা তিনজন মিলে আবারও একটি সুযোগ পাবো বাকি গানগুলো নিয়ে আলোচনা করার। সেখানে নিশ্চয়ই আমরা আরো সংক্ষেপ করার চেষ্টা করব, কারণ এই বিষয়টিতে আমরা একদমই নতুন। আমরা ব্যাখ্যা করতে গিয়ে, কিছু খুঁজতে গিয়ে দেখেছি যে একটি গান নিয়ে আলোচনা করলে টোটাল পর্ব শেষ হবে না বলে আমাদের মনে হয়, কারণ প্রিয় উপকূল বন্ধুর লেখনী এমন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, আমাদের সাথে উপস্থিত আছেন প্রিয় শিরিনা আপা, আছেন প্রিয় প্রীতম দাদা, সেই সাথে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ম্যাক্স মুলার সুনাম। আপনারা যে সুন্দর আয়োজন দেখছেন তার নেপথ্যে কাজ করে যাচ্ছে, এখন আমাদের সামনে বসে আছে। সুনামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া আমাদের এই চমৎকার আয়োজনটিতে প্রথম পর্বেই আমাদেরকে স্বাগত জানানোর জন্য, আমাদেরকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য প্রিয় উপকূল বন্ধুকে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তিনি এই গানগুলো রচনা করেছিলেন বলেই আজ এইরকম একটি আয়োজন আমরা করতে পারলাম। সেই সাথে এই আয়োজনটিকে যারা চমৎকারভাবে উপভোগ করলেন, প্রিয় দর্শক যারা, আমি বারবার ফোন থেকে দেখছিলাম, কথা বলা একটু শেষ হলেই তারা এত চমৎকার চমৎকার কমেন্ট লিখেছে। আমাদের সময় হলো না বলে কমেন্টগুলো পড়তে পারলাম না, পড়ে আপনাদের শোনাতে পারলাম না। নিঃসন্দেহে সব কমেন্টগুলো আমি নিজে পড়েছি যখনই সুযোগ পেয়েছি। নিশ্চয়ই আগামী পর্বে আরো চমৎকারভাবে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার গানের তরী কোথায় ভেসে যায়, প্রাণে প্রাণে মিল করে দেয় এই অনুষ্ঠানের নতুন যে সংযোজনা, এই গানের তরী কোথায় ভেসে যায় অনুষ্ঠান থেকে আমি আপাতত একটু বিদায় নিয়ে প্রিয় উপকূল বন্ধুর কাছে আমি চলে যেতে চাই। ভাই, আমরা বিদায় নিলাম সবাই। একটু যদি আর 1 মিনিট সময় দেন, আমাদের শিরিনা আপা, প্রীতম দা যদি 10 সেকেন্ড করে তাদের অনুভূতি একটু প্রকাশ করে প্রথম বক্তা হিসেবে। কেমন লাগলো আজকের এই অংশগ্রহণে শিরিনা আপু? ধন্যবাদ দিমা। নিঃসন্দেহে এটা একটা খুব ভালো লাগার একটা বিষয়, এবং ভালো লাগার চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাইয়ের লেখা গান, গানের শব্দগুলো নিজের ভিতরে নিয়ে সেটা নিয়ে আলোচনা করা। আমি মনে করি যে এটা আমার জন্য আসলে একটা বিশাল প্রাপ্তি, এবং অনেক কিছু নিজে শিখতে পারছি, এটা একটা বিষয়। আর আমরা আলোচনা আসলে অনেক বড় করে ফেলেছি, যেহেতু এটা প্রথম, হয়তো বোঝাবুঝির অনেক গ্যাপ আছে। আশা করছি পরবর্তী পর্বগুলোতে যদি এরকম আলোচনার সুযোগ পাই, নিশ্চয়ই আরো নিজেকে সমৃদ্ধ করতে পারবো। এটুকুই আমার বলার ছিল। অসংখ্য ধন্যবাদ আপুকে। প্রীতম দাদা? থ্যাংক ইউ আপু। আসলে সময় খুবই স্বল্প, অনুভূতি প্রকাশ করতে চাইলে আসলে সারা রাত বললেও শেষ হবে না। আসলে উপকূল বন্ধুর এই গান আমি বিশ্লেষণ করতে গিয়ে আসলে দেখেছি যে কতটুকু আমাদের আসলে জানা বোঝার ঘাটতি ছিল, এবং এইটুকু বিশ্লেষণ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, এবং আশা করি আগামীতে আরো বিশ্লেষণ করে আরো অনেক কিছু শিখতে পারবো, এবং এর মধ্য দিয়েই উপকূল বন্ধুর গানের পরিপূর্ণতা আসলে একটু হলেও আসবে বলে আমি মনে করি। তো ধন্যবাদ আপা। জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু। অসংখ্য ধন্যবাদ প্রীতম দাদাকে। উপকূল বন্ধুর কাছে আমার একটি ছোট্ট নিবেদন আছে। প্রিয় উপকূল বন্ধু, যদি আমরা প্রথমে তো বুঝতে পারিনি, এই যে করতে এসে না বুঝলাম, সেটি হচ্ছে আমরা যেভাবে অনেক বেশি গানের তালিকা রেখেছি 10টি করে। আপনি নিজে লিখেছেন, তো হয়তো সেই সময় কি বুঝেছেন আমি জানি না। প্রিয় উপকূল বন্ধু, আপনার লেখনীগুলোই আপনি এমনভাবে লিখেছেন যে যার ব্যাখ্যা আমরা যতই সংক্ষেপ করতে চাই না কেন, খুব সংক্ষেপে আমরা করতে পারবো না, সে যে জনই আসুক আলোচক হিসেবে। তো বলবো যে 3টি বা 5টি করে যদি রাখা যায় গানের পর্বগুলোতে, আমার মনে হয় যেটি উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা এই আয়োজনটি করেছি, সে আয়োজনটি সার্থক হবে, আমাদের বোঝাবুঝির দ্বারটি আরো খুলে যাবে বলে আমি আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় উপকূল বন্ধু।